একদিকে গণতন্ত্রের কথা বলবেন, অন্যদিকে আবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন না, সংবাদপত্রের উপর আপনার ক্ষেপে যাবেন, সেটা হয় না। জাতীয় পর্যায়ে দেখেন কংগ্রেস দলটি কিন্তু যে ধরনের নেতৃত্বের পরিবর্তন তাদের মধ্যে আশা করা গিয়েছিল সেটা কিন্তু হয়নি। যেভাবে তাদেরকে সাংবাদিকদেরকে কারাগারে পাঠানো হয়েছে, এটা একটা মানে হাস্যকর ব্যাপার। কিন্তু আবার তাদের বিচারও হচ্ছে না, তাদেরকে বেল দেওয়া হচ্ছে না। বিজেপির বিরুদ্ধে যে সংগ্রাম করা গোটা ভারতে একমাত্র মমতা ব্যানার্জি কি দেখা যাচ্ছে। ফিলিস্তিন দেখেন সাংবাদিকরা সবসময় কিন্তু ইসরায়েলি সরকারের আক্রমণের মুখে পড়ে গেছে, যারা কিন্তু এর আগে কংগ্রেসের সমর্থক ছিলেন, এরপরে তৃণমূলের সমর্থক ছিলেন, কিন্তু ইদানিং তারা কিন্তু বিজেপির দিকে একটু চলে গেছেন। 3 মে মুক্ত বিশ্ব সাংবাদিকতা দিবস। 4 মে পশ্চিমবঙ্গ সহ ভারতের কয়েকটি রাজ্যের নির্বাচনী ফলাফল। আমরা সাংবাদিকতা ও রাজনীতি নিয়ে কথা বলবো। আজকে আমাদের অতিথি সৈয়দ বদরুল্লাহ হোসেন, সাবেক কূটনীতিক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। সাংবাদিক হিসেবে প্রথমেই আপনাকে প্রশ্ন করছি, 3 মে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস এবং এবারে সূচকে দেখা গেছে আরএসএফের জরিপে যে বিশ্বব্যাপী সাংবাদিকতার অবনমন, অর্থাৎ আগে যে মুক্ত পরিবেশ ছিল সেই পরিবেশটা নেই, যুদ্ধ, রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ ইত্যাদির কারণে। সার্বিকভাবে বিশ্বব্যাপী সাংবাদিকতার ঝুঁকিটা কি? জি, ধন্যবাদ। আপনি যে বিষয়টি আপনি অবতারণা করলেন, আগামীকাল যে বিশ্ব সাংবাদিক স্বাধীনতা বা এই দিবসের আমরা পালন করি সবসময় 3রা মেতে করি। এই বছর আমরা দেখছি, এই বছর কেন আমরা বিগত 2-3 বছর দেখছি যে সারা বিশ্বে বিভিন্ন দেশে সাংবাদিকদের উপর যে হুমকিটা এসছে, সাংবাদিকতার মধ্যে যে বাধা আসছে, সাংবাদিকতা করা যাচ্ছে না বিভিন্ন দেশে, আমরা এটা ব্যাপকভাবে লক্ষ্য করেছি। এবং একটি কারণ হচ্ছে যে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে এমন নেতৃত্ব, এমন রাজনৈতিক নেতৃত্ব এসেছে যাদের মনোভাব, যারা খুব অসহিষ্ণু সাংবাদিকতার স্বাধীনতার পক্ষে, সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে। আমরা এর আগে দেখেছি, অতীতে দেখেছি, হ্যাঁ, কতগুলি ঘটনা ঘটতো, সাংবাদিকদেরকে আক্রমণ করা হতো, কিন্তু এই প্রথম আমরা দেখছি যে সাংবাদিকদেরকে নিয়ে আমরা ব্যাপকভাবে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, আমাদের দুশ্চিন্তা হচ্ছে। যেমন দেখেন আপনি যদি আপনি টার্কির কথা দেখেন, টার্কিতে দেখেন অনেক সাংবাদিক এখনো জেলে বন্দী, কারাগারে বন্দী আছেন। পাকিস্তানের সাংবাদিকতা দেখেন একই অবস্থা, ওদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এবং সেখানে দেশের ভেতরে অভ্যন্তরে কি কি হচ্ছে তারা লিখতে পারছে না। বিশ্বের কথা তারা লিখতে পারছে, কিন্তু দেশের অভ্যন্তরে কোনো কিছু তারা লিখতে পারছে না। ভারতে ও বাংলাদেশে কি পারছে? ভারতে বাংলাদেশে কি পারছে? না, বাংলাদেশ, ভারতেও দেখেন সেখানে কিন্তু অনেক অভিযোগ আছে যে সেখানে অনেক সাংবাদিক কথা বলতে পারে না, এবং অনেক চ্যানেল আছে যারা নির্দ্বিধায় কথা বলতে পারে না। আবার অনেক চ্যানেলকে দেখা যাচ্ছে সরকারের পক্ষে, আকারে ইঙ্গিতে সরকারের পক্ষে কথা বলছে। আর বাংলাদেশের কথা তো আমরা জানি, আমাদের দেশে যে বিশেষ করে যে ইউনূস যে সরকারটা ছিল, সেখানে তো কোনো সাংবাদিকতা ছিল না, সাংবাদিকরা কথা বলতে পারেনি, এবং সংবাদপত্রের অফিস আক্রান্ত হয়েছে, টেলিভিশন চ্যানেল দখল করা হয়েছে। তো সেই পরিস্থিতি কিন্তু এখনো কাটেনি আমাদের বাংলাদেশে। তো এই বিষয়গুলো আছে। আমি যে অন্যান্য দেশের কথা, এখন চীনের কথা আমরা বলবো না, রাশিয়ার কথা বলবো না, তাদের রাজনৈতিক সিস্টেমটা অন্যরকম। কিন্তু যেসব দেশে আমরা গণতন্ত্রের কথা বলি, সেখানে কিন্তু এই বিপদগুলো আছে। আবার দেখেন যে ফিলিস্তিন দেখেন সাংবাদিকরা সবসময় কিন্তু ইসরায়েলি সরকারের আক্রমণের মুখে পড়ে গেছে। তো এই যে রিপোর্টটা আমরা দেখছি এই বছরের আরএসএফ এর যে রিপোর্টটা, এমনকি গাজায় ইসরায়েলি গণহত্যার সময় তো বহু সাংবাদিক মারা গেছেন বিভিন্ন দেশের, এবং এর জন্য তারা কোনো অনুতপ্ত হয়নি। এবং স্বয়ং জাতিসংঘের যে মহাসচিব, তিনি এটা তিনি উষ্মা প্রকাশ করেছেন, তিনি প্রতিবাদ করেছেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করা হচ্ছে।
সেখানেও আমরা দেখছি সেটা সে কোনো সে ধরনের কোনো উপায় হচ্ছে না যে সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা করা যায়। আফ্রিকার বিভিন্ন দেশ যদি আমরা দেখি, বিগত কয়েক বছরে আফ্রিকার কয়েকটি দেশে আবার সামরিক শাসন এসে গেছে, সামরিক নেতারা এসে গেছেন। সেখানে আমরা দেখছি সাংবাদিকদের অবস্থা খুবটা ভালো না। আমরা যদি মিশরের কথা ভাবি, ইজিপ্টের কথা ভাবি, সেখানেও দেখেন আপনার যে প্রেসিডেন্ট সিসির আমলে যত সাংবাদিক ভিতরে গিয়েছেন, জেলে গিয়েছেন, কারাগারে গিয়েছেন, এটা আপনার আপনার অকল্পনীয়। এটা বহু বছর পর, যেমন প্রেসিডেন্ট নাসেরের সময় হ্যাঁ ছিল, কিন্তু এত ছিল না। আনোয়ার সাদাতের সময় এত ছিল না। হোসনি মোবারকের সময় এত ছিল না। কিন্তু এই যে প্রেসিডেন্ট আল সিসি, তার আমলে যেভাবে সাংবাদিকরা অত্যাচারিত হয়েছে, সেটা তুলনা করা ইজিপ্টে, মিশরে আমরা কখনো দেখিনি। আর মধ্যপ্রাচ্যের কথা যদি বলি, অন্যান্য দেশে আপনি দেখেন ওই যে জামাল খাশোগি, বেশ কয়েক বছর আগে তাকে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত তাকে কারা হত্যা করলো, কার নির্দেশে হত্যা করলো, যদিও অভিযোগ আছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেটা নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা আছে। ইরানে, হ্যাঁ, ইরান আক্রান্ত আছে। আমরা ইরানি জনগণের প্রতি আমাদের সহানুভূতি সবসময় আছে। আমরা ইরানকে চাই, ইরান স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকুক। কিন্তু সেখানেও অভিযোগ আছে সাংবাদিকদের উপর। এই বর্তমান যে সরকার আছে, যে আয়াতুল্লাহদের যে শাসন আছে, সেখানে কিন্তু সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন। তো সমগ্র পৃথিবী আপনি থেকে বিভিন্ন দেশে তাকালে আপনি বিভিন্ন দেশে কারাগারের সাংবাদিকরা কারাগারে আছেন এটা বলছিলেন। বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজন সাংবাদিক কারাগারে আছেন এবং এবং তাদের বিরুদ্ধে যে মামলা, সেটা ১.৫ বছরেও এই মামলার কোনো তদন্ত কাজ শেষ হয়নি। সুতরাং এটা তো এক ধরনের বিনা বিচারে আটক। এটা দেখেন বিনা বিচারে, যে এটা খুব লজ্জার বিষয় যে ইউনূস আমলে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। আমরা আশা করেছিলাম, এখনো আশা করছি, যে বর্তমান যে সরকার এসছে নির্বাচনের মাধ্যমে, নির্বাচনটি যেভাবে হয়ে থাকুক, আমাদের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমরা আশা করেছিলাম এবং এখনো আশা করছি যে বর্তমান সরকার এই সাংবাদিক যারা আছেন, শুধু সাংবাদিক না, অন্যান্য যারা আছেন, বা যেহেতু আজকে সাংবাদিকদের কথা হচ্ছে, যে আমাদের যে কয়েকজন সাংবাদিক গত ২০ মাস ধরে কারাগারে আছেন বিনা বিচারে, এবং তাদের উপর হত্যা মামলা দেওয়া হয়েছে। এটা অকল্পনীয়, অবিশ্বাস্য, এটা হাস্যকর। এই সরকার, আমরা আশা করব, তারা তো সবসময় বলে আসছেন, এই ক্ষমতাসীন দল বিএনপি এর নেতারা বলে আসছেন তারা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন, এবং একজন তথ্যমন্ত্রী যিনি আছেন তাকে সবাই আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধা করেন। কিন্তু ওই শ্রদ্ধার থেকে একটু সাংবাদিক এগিয়ে যেতে বান্ধব হবে। হিসেবে হ্যাঁ, হ্যাঁ, এবং সরকারকে এই ব্যাপারে একদম পদক্ষেপ নিতে হবে, যে যদি দেশে না, এখন যে তথ্যমন্ত্রী আছেন তিনি একসময়, এখন যিনি তথ্যমন্ত্রী আছেন জহিরুদ্দিন স্বপন, তিনি একসময় বাম রাজনীতি করতেন, পরবর্তীকালে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং এখন মন্ত্রী হয়েছেন, এবং তিনি সাংবাদিক বান্ধব আহ, মানুষ হিসেবেই পরিচিত। সুতরাং আমরা স্বাভাবিকভাবে আশা করি তিনি সাংবাদিকদের উপর যাতে হয়রানি নির্যাতন না হয় সেটা চেষ্টা করবে। মন্ত্রী এসছেন, আমরা তার কাছে পদক্ষেপ আশা করব, এবং উনি তার দলে অনেক দিন ধরে আছেন, তার প্রভাব অনেক অনেক বেশি। আমরা আশা করব সেই প্রভাবটা তিনি খাটিয়ে আমাদের দেশে যে সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন, যারা কারাগারে আছেন, এবং বাইরে যারা নির্যাতিত হচ্ছেন, যারা কাজকর্ম করতে পারছেন না, মামলার শিকার হচ্ছেন। মব হামলার শিকার হচ্ছে, এবং অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এই ব্যাপারে একটু সঠিক পদক্ষেপ সরকারের কাছ থেকে আমরা আশা করব। আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছে, এটা খুবই বিস্ময়কর। এর আগে যে আওয়ামী লীগ সরকার ছিল, সে সময় তো সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মানে সম্পাদকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মানে এটাকে কিভাবে দেখেন? এটা যে কোনো সরকার, আমরা ইউনূস সরকার এই কথাটাই এই জন্য বললাম, যে ইউনূস সরকার একটি অনির্বাচিত সরকার। কিভাবে ক্ষমতা এসছে আমি জানি, আপনি জানেন, সবাই জানেন। যেভাবে তাদেরকে সাংবাদিকদেরকে কারাগারে পাঠানো হয়েছে, এটা একটা মানে হাস্যকর ব্যাপার। কিন্তু আবার তাদের বিচারও হচ্ছে না, তাদেরকে বেল দেওয়া হচ্ছে না। এর আগের যে সরকারগুলো আছে আমরা সবসময় দেখেছি, বিএনপির আমাদের সরকার দেখেছি, আওয়ামী লীগ আমাদের সরকার দেখেছি। মোট কথা হচ্ছে যে কোনো সব সরকারের সময় আমরা দেখেছি কোনো না কোনো ভাবে সাংবাদিকদের উপর একটা নিপীড়ন এসে গেছে, সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন। তো সেটা
আমরা আশা করব যে ভবিষ্যতে, আমরা তো দেশ স্বাধীন হয়েছে 55 বছর, 55 বছর ধরে আমরা সেই আপনার কি বলে আমরা এক্সপেরিমেন্ট করে যাচ্ছি। আমরা আমাদের সাংবাদিক সবসময় নির্যাতিত হয়েছে, সম্পাদকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অনেক সাংবাদিক নিহত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন আমলে। এই ঘটনাগুলো যাতে ভবিষ্যতে আর না ঘটে, এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, যে রাজনৈতিক দল, যেসব রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের কাছে আমরা আশা করব যে আপনারা ভবিষ্যতে আপনাদের এখন থেকে কর্ম করতে হবে সংবাদপত্রের ব্যাপারে, সাংবাদিকদের স্বাধীনতার ব্যাপারে আপনারা একটা পজিটিভ একটা ভূমিকা দিবেন। এবং আগে বলা হতো, এখন আর বলা হয় না, যে সাংবাদিকদেরকে ফোর্থ স্টেট বলা হতো। সাংবাদিকরা রাষ্ট্রের উপর কড়া নজর রাখে, সাংবাদিকরা প্রশ্ন করবে, আপনারা যদি প্রশ্ন করতে দেন ভালো কথা, প্রশ্ন করলে আপনারা যদি রেগে যান তাহলে বোঝা যাবে যে আপনাদের মনোভাব অন্যরকম। এটা আমি বিশেষ কোনো দলকে বলছি না, সব দলকেই বলছি যে যারা, যদি আপনার গণতন্ত্রের কথা বলেন, একদিকে গণতন্ত্রের কথা বলবেন, অন্যদিকে আবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন না, সংবাদপত্রের উপর আপনার ক্ষেপে যাবেন, সেটা হয় না। সব দেশে, বাংলাদেশে বা যে কোনো দেশে, গণতান্ত্রিক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিকদের ভূমিকা মুখ্য। সাংবাদিকদের স্বাধীনতার নিশ্চয়তা পূর্ণভাবে দিতে হবে, অন্যথায় দেশগুলো, সেই দেশগুলো এগোয় না, সেই দেশে গণতন্ত্র আসে না, সে দেশে যা আসে নিপীড়ন আসে, অগণতান্ত্রিক একটা মনোভাব আসে। এমনকি দেখা যায় যে অগণতান্ত্রিক শক্তি বা অসাংবিধানিক শক্তিরা এক পর্যায়ে মাথাচাড়া দিয়ে ওঠে। আচ্ছা, সৈয়দ বদরুল হাসান, এখন আমরা কথা বলতে চাই, পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে গেল। পশ্চিমবঙ্গ না, তামিলনাড়ু, আসাম, কেরালা সহ কয়েকটি রাজ্যে, 5টি রাজ্যে, এবং আগামী পরশু মানে 5 মে, না 4 মে, 4 মে এই রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। ইতিমধ্যে একাধিক ধাপে, কোথাও এক ধাপে হয়েছে, কোথাও একাধিক ধাপে হয়েছে নির্বাচন, ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন বিশেষ করে আপনি জানতে চাই পশ্চিমবঙ্গের নির্বাচন, এবং আপনি অতীতের 3টি নির্বাচনও পর্যবেক্ষণ করেছেন। ওই অতীতের 3টি নির্বাচন থেকে এবারের নির্বাচনের গতি প্রকৃতি কীরকম, এবং ইতিমধ্যে বুথ ফেরত যে জরিপ, তাতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। মিশ্র, মানে কেউ বলেছেন যে বিজেপি জয়ী হবে, কেউ বলছেন তৃণমূল ক্ষমতাসীন। না, এই যে 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 আপনি মিশ্র প্রতিক্রিয়ার কথা বললেন, বিভিন্ন যে জনসময় বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, এক্সিট পোল যারা বলে দেখা যাচ্ছে, ওপিনিয়ন পোল, তো আমরা কেউ কেউ বলছে যে বিজেপি এগিয়ে আছে, বিজেপি ক্ষমতায় আসবে, কেউ কেউ বলছেন তৃণমূল কংগ্রেস টিকে যাবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা অতীতে কিন্তু দেখেছি, ভারতেই দেখেছি, যেমন 2004 সালে যখন জাতীয় পর্যায়ে তাদের নির্বাচন হয়, তখন কিন্তু বিজেপির সাথে যে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এবং প্রধানমন্ত্রী তখন ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তার নেতৃত্বে সরকার ছিল। তখন 2004 সালে যখন নির্বাচন হয়, তখনও কিন্তু এই ধরনের জরিপে বলা হয়েছিল যে এনডিএ বা বিজেপি এরা ক্ষমতায় ফিরে আসবেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ফলাফলটা ঠিক উল্টো হয়ে গেল, এনডিএ তথা বিজেপি তারা পরাজিত হলেন এবং কংগ্রেস ফিরে এসছে। তো অতীতে বিভিন্ন দেশে এরকম অনেক কিছু হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে, ব্রিটেনে হয়েছে। তো এখানে আমি যেটা বলবো যে এখন যে আমাদের এখন অনেকের ধারণা, আমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে আছি, ভারতের বাইরে আছি, আমাদের আমরা সবসময় আমরা ভাবছি যে আগামী 4 তারিখে যে ফলাফলটা হবে, কি ধরনের ফলাফলটা হবে, এবং যে ভারতীয় মিডিয়ার কথা, মিডিয়াতে আমরা পড়ছি, পত্রিকা পড়ছি এবং ভারতীয় টেলিভিশন দেখছি, এই নিয়ে আলোচনা হচ্ছে। তো একটা আশঙ্কা সবসময় থাকে, এবং আশঙ্কা বলবো না, একটা আমাদের একটা চিন্তা সবসময় থাকে, প্রশ্ন সবসময় থাকে যে নির্বাচনটা কোন দিকে যাচ্ছে। তো দেখেন, আপনি যদি 2011 সালের নির্বাচনের কথা ভাবেন পশ্চিমবঙ্গে, তখন কিন্তু কেউ আশা করে নাই যে কমিউনিস্ট পার্টি, সিপিআইএম, লেফট ফ্রন্ট, বাম ফ্রন্ট যেটা ছিল, 34 বছর তারা ক্ষমতায় ছিল, তারা যে পরাজিত হবেন মমতা ব্যানার্জির তৃণমূলের হাতে, তৃণমূলের কাছে, তো সেটা কিন্তু কেউ কল্পনা করেনি, সেটা হয়ে গেছে। পরাজিত মানে এতটা শোচনীয়ভাবে পরাজিত হবেন। আপনি দেখেন যে যেই সিপিআইএম এবং বাম ফ্রন্ট, লেফট ফ্রন্ট, যেটা 34 বছর এত ডাটে তারা ক্ষমতায় ছিলেন,
তাদের দেখেন আজকে অস্তিত্বটা কোথায়? কমিউনিস্ট পার্টির কোনো অস্তিত্ব নেই, সিপিআইএম এর কোনো অস্তিত্ব নেই। তারপরে মমতা ব্যানার্জি এসে গেল। কিন্তু মমতা ব্যানার্জি কংগ্রেস সেখানে, কংগ্রেস এত দুর্বল কেন? ন্যাশনাল কংগ্রেস কংগ্রেসের দুর্বলতার একটা কারণ আমি দেখতে পাচ্ছি, সেটা তারা জাতীয় পর্যায়ে দেখেন কংগ্রেস দলটি কিন্তু যে ধরনের নেতৃত্বের পরিবর্তন তাদের মধ্যে আশা করা গিয়েছিল সেটা কিন্তু হয়নি। যে এখনো কিন্তু দলটি আপনার একটি পরিবারের হাতে রয়ে গেছে। এবং জওয়াহরলাল নেহরুর হাতে ভালো ছিল, ইন্দিরা গান্ধীর হাতে ভালো ছিল, রাজীব গান্ধীর হাতে মোটামুটি ভালো ছিল। যখন থেকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর হাতে এসে গেল, তখন কিন্তু এটা একটা কুক্ষিগত একটা বিষয় হয়ে গেল। এবং যেটা জাতীয় পর্যায়ে দেখেন, আপনি লোকসভাতেও দেখেন বা জাতীয় পর্যায়ে কংগ্রেস কিন্তু অনেক পিছনে আছে, এবং কংগ্রেসকে সেই কেউ আজকে সিরিয়াসলি কেউ নিচ্ছেন না। রাহুল গান্ধী যে কিন্তু আপনি যে তিনজন নেতার কথা বললেন, রাজীব গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তাদের ভাষা ভঙ্গি, আচরণ এবং বক্তৃতা বিবৃতি তো অনেক বেশি গণতান্ত্রিক মনে হয়, অনেক বেশি জনঘনিষ্ঠ মনে হয়, এবং নিজের জি, না ওদের ভাষা ঠিক আছে, গণতান্ত্রিক ভাষা আছে, কিন্তু ওই যে আমরা বলি একটা একটা স্বপ্ন, একটা ভিশন, এটা কিন্তু তারা আনতে পারে, যেটা আপনি পণ্ডিত নেহরু মধ্যে একটা ছিল, ইন্দিরা গান্ধীর মধ্যে একটা দৃঢ়তা ছিল, তিনি আশ্বাস দিতেন এবং গ্রিন রেভলিউশন করেছিলেন। তা আপনি কি বলবেন যে বিজেপির হয়ে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, নরেন্দ্র মোদীর মধ্যে সেই ভিশনটা আছে? না, সেটা সেটা আমি বলবো না। বিজেপি যেটা হচ্ছে, বিজেপি একটি সুসংগঠিত দল, এবং আপনি দেখেন যারা যারা নেতৃত্বের মধ্যে আছেন তাদের কিন্তু ওই যে হিন্দুত্ব হিন্দুত্ব কিভাবে প্রচার করবে, হিন্দুত্ববাদ হ্যাঁ হ্যাঁ, হিন্দুত্ববাদ তারা কিভাবে প্রচার করবে, এটা নিয়ে তারা বেশ কয়েক বছরে, বিশেষ করে 2014 সাল 2000 হ্যাঁ 14 সাল থেকে তারা ব্যস্ত। এবং আহ, আমরা এটাও দেখেছি, আমার অভিজ্ঞতা বলে যে পশ্চিমবঙ্গে অনেক ব্যক্তি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি, যারা কিন্তু এর আগে কংগ্রেসের সমর্থক ছিলেন, এরপরে তৃণমূলের সমর্থক ছিলেন, কিন্তু ইদানিং তারা কিন্তু বিজেপির দিকে একটু চলে গেছেন। সরাসরি বলেন না, কিন্তু তাদের কথাবার্তায় বোঝা যায় তারা এখন বিজেপির সমর্থক। এখন প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ কিন্তু এখনো পর্যন্ত একটি একটি একটা সেকুলার, একটি অসাম্প্রদায়িক অঙ্গরাজ্যে সমাজ এটা। আছে। এখন সেটা যদি আবার বিজেপির হাতে চলে যায়, তো বিজেপির হাতে গোটা ভারতটা চলে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বলছিলেন যে এই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক যা আপনার বন্ধু বা স্বজন বা পরিচিত জন, মানে যারা সাংবাদিক বা বুদ্ধিজীবী লেখক, তাদের মধ্যে যদি এই প্রবণতা দেখা দেয়, অথবা তারা যদি একটু বিজেপির দিকে ঝুঁকে পড়েন, তাহলে তো এই নির্বাচনের ফলাফল কি বলে, আগের মতো হবে না, এটাই ধরে নিতে পারি। আগের মতো হবে না, কিন্তু তারপর আমরা দেখবো যে মমতা ব্যানার্জি, তৃণমূল, যেটা আমরা দেখি, তৃণমূল কিন্তু সবসময় একটা যেটা একটা একটি শক্তিশালী দল, এবং তৃণমূলের মধ্যে একটা একটা ভালোভাবে বলতে পারে নির্বাচনী নির্বাচনী যুদ্ধে অংশ নেওয়ার একটা রেকর্ড আছে তাদের। 2011 সাল তো দেখলাম যুদ্ধে অংশ নিয়ে ভালো ফল করার রেকর্ড আছে। আছে, 2016 সালে তাই দেখলাম। 2021 সালে যখন আজকের মতো অনেকের ধারণা ছিল যে বিজেপি এই ক্ষমতা নিয়ে নেবে পশ্চিমবঙ্গে, সেটা তৃণমূল ঠেকিয়ে দিয়েছে। এবং ৪ তারিখ কি হবে বলে, ৪ তারিখ সম্পর্কে আপনার, ৪ তারিখে কি ফলাফল হতে পারে? সমস্যা হচ্ছে এটা, যে যে ফলাফলটা, যে আমার যেটা মনে হয়, এটা খুব খুব টাইট একটা ফলাফল হবে। এখন মানে কে কতটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, এই তো? মানে খুব তীব্র তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। আর যদি তৃণমূল যদি টিকে যায়, তৃণমূল যদি ধরেন কয়েকটি সিটের মাধ্যমে 10টি 12টি ব্যবধানে 8টি 6টি, তো সেটাই তাদের তাদের জন্য একটা ভালো হবে। আর যদি বিজেপি এসে পড়ে, তাহলে অন্যরকম একটা ফলাফল হবে। তো এইটা একটু আমাদের আমরা যারা বাংলাদেশে আছি, আমরা প্রতিবেশী, আমাদের বাংলাদেশ রাষ্ট্র, সেখানে আমরা পর্যবেক্ষণ করছি কি হতে পারে সেখানে। তো তারপরও যেটা আমরা ই করবো যে যে যেখানে যদি মমতা ব্যানার্জির কথা বলি, তার একটি একটি সমস্যা হচ্ছে তার তৃণমূলে কিন্তু তারপরে কিন্তু সেই ধরনের নেতৃত্ব নেই, তারপরে কারা আসবেন, যেটা কিন্তু অন্য দলের সবসময় ছিল।
কিন্তু তার মমতা ব্যানার্জির যে মমতা ব্যানার্জির দিকে ওনার পক্ষে যে পজিটিভ কথাগুলো আছে, তিনি অভিজ্ঞ রাজনীতিবিদ। আমরা দেখেছি তিনি একদম তিনি যখন যুবক ছিলেন তিনি অভিজ্ঞ, ত্যাগী, সংগ্রামী, জেল জুলুমের শিকার হয়েছেন। দেখেন তিনি যে পিবি নরসিংহ রায় মন্ত্রিসভায় তিনি যে প্রতিমন্ত্রী ছিলেন। তারপর এনডিএ তৃণমূল তিনি গঠন করেছেন 1998 সালে, এবং আবার তিনি এনডিএ অ্যালায়েন্স এনডিএ বিজেপি অ্যালায়েন্সে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তিনি দুবার মন্ত্রী হয়েছেন। একবার রেলওয়ে মন্ত্রী হয়েছেন, আবার আরেকবার তিনি কোল অ্যান্ড মাইন, কয়লা এবং খনিজ মন্ত্রী হয়েছেন। তো তার এই অভিজ্ঞতাগুলো আছে, এবং তিনি কিন্তু ইংরেজি ভাষায় যেটা বলে স্ট্রিট ফাইটার, জ্যোতি বসুর মতো ব্যক্তিকে তিনি চ্যালেঞ্জ করেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ব্যক্তিদেরকে তিনি চ্যালেঞ্জ করেছেন, এবং তিনি টিকে গেছেন। এবং গত কয়েক বছরে বিজেপিকে মানে বিজেপির বিরুদ্ধে যে সংগ্রাম করা গোটা ভারতে একমাত্র মমতা ব্যানার্জি দেখা যাচ্ছে। অন্যরা আছেন কিছু না কিছু চ্যালেঞ্জ করেছেন, বিরোধিতা করেছেন, কিন্তু মমতা ব্যানার্জি যে শক্ত হাতে যে সংগ্রাম চালিয়ে গেছেন, এখনো চালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু প্রশংসনীয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে দীর্ঘদিনই তো তৃণমূল তৃণমূল ক্ষমতায় আছে। এর আগে বামফ্রন্ট ছিল, এবং তার আগে কংগ্রেস। এই দীর্ঘ সময়ে বাংলাদেশের সাথে এক ধরনের অম্লমধুর সম্পর্কের কখনো চড়াই, কখনো উতরাই। যদি এখানে তৃণমূল আবার না আসতে পারে, অর্থাৎ বিজেপি আসে, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? এখানে একটা কথা বলা দরকার, আমাদের সবারই মনে আছে 2011 সালে ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি, টিএমসি, তৃণমূল যখন ক্ষমতায় আসে, এর কিছুদিন পরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি ঢাকায় আসবেন তিস্তা পানি বন্টন নিয়ে একটা চুক্তি করার বিষয়ে, এবং সেখানে কিন্তু মমতা ব্যানার্জি থাকার কথা ছিল। শেষ মুহূর্তে তিনি আসেননি, এবং ওই তিস্তার চুক্তিটা এখনো হয়নি। কিন্তু এর মধ্যে আমরা দেখেছি বেশ কয়েক বছরের ধরে যে বিজেপি কিন্তু আবার মমতা ব্যানার্জিকে দোষারোপ করছেন যে মমতা ব্যানার্জির জন্য বা তৃণমূলের কারণে বাংলাদেশের সাথে তিস্তা পানি বন্টন চুক্তিটা হতে পারে। তো বিজেপি যদি ক্ষমতায় চলে আসে এখন, সেখানে আমার মনে হয় বিজেপি হয়তো একটা ভালো পদক্ষেপ নেবেন এই তিস্তা চুক্তি। মানে তিস্তার পানি বন্টন চুক্তির হওয়ার সম্ভাবনা দেখেন আপনি? সম্ভব ক্ষীণ সম্ভাবনা। এখন তারা ক্ষমতায় গিয়ে কি করবেন সেটা দেখ, অনেক সময় মানে রাজনীতি এমন একটা ব্যাপার, রাজনৈতিক দল নির্বাচনের পূর্বে এক কথা বলে, ক্ষমতায় গিয়ে হয়তো দেখা যায় অন্যরকম হয়ে যাচ্ছে। একইভাবে গঙ্গার পানি বন্টন চুক্তি যে হয়েছিল 30 বছর মেয়াদি, সেটাও কিন্তু এবছর ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। অর্থাৎ এটি হয়তো নবায়ন করতে হবে, অথবা পুনর্মূল্যায়ন করতে হবে, কিছু একটা করতে হবে। না হলে তো ভাটির দেশ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং ভারতীয় সরকারের, কেন্দ্রীয় সরকার বলেন বা যদি পশ্চিমবঙ্গে বিজেপি চলে আসে, এদের উদ্দেশ্য থাকবে, এরা নিশ্চয়ই চাইবে যে বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনীতি হোক, গণতান্ত্রিক রাজনীতি হোক, এটা তারা চাইবেন। কিন্তু আবার সাথে আরেকটা বিষয় আছে, এই যে অনেকেই ওদের যে পশ্চিমবঙ্গে এবং ভারতের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা অভিযোগ যে বাংলাদেশ থেকে নাকি বেআইনি ভাবে যে অনুপ্রবেশকারীরা গিয়েছেন, এটার বিরুদ্ধে এখন সেটাও দেখতে হবে আসলে কি অনুপ্রবেশকারী আমাদের বাংলাদেশের নাগরিকরা গিয়েছেন, নাকি এটা একটা প্রপাগান্ডা। এবং তাদের যে একটা নিয়ম করেছে এসআইআর বলে, সেখানে দেখা যাচ্ছে অনেক ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। সেটা আবার তৃণমূলের একটা ভয় যে ওই সেইসব ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে, মানে ধারণা করা হয়ে থাকে তারা তৃণমূল সমর্থক। সেটা কি হয়েছে, আদৌ কি হয়েছে, সেটা একটু দেখার বিষয়। তো মোট কথা, মমতা ব্যানার্জি যদি ফিরে আসেন, এটা তৃণমূলের জন্য খুব ভালো, পশ্চিমবঙ্গের জন্য খুব ভালো। আবার যদি বিজেপি ফিরে আসে, এটা আমরা ধরে নিব যে বাংলাদেশের সাথে যে সম্পর্কটা ভারতের এতদিন আছে, এই ইউনুসের আমলটা বাদ দিয়ে সেখানে তো একদম তলিয়ে গেছে সম্পর্ক। আমরা আশা করব যে আমাদের সাথে সম্পর্কটা ভালো থাকবে এবং একটা পজিটিভ বেসিসে থাকবে। আমাদের স্বার্থ তারা রক্ষা করবেন, আমরাও তাদের স্বার্থ, আমাদের দেশ থেকে যাতে কোনো অনুপ্রবেশকারী, যাতে কোনো জঙ্গিবাদ ভারতের দিকে বা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ না করতে পারে, সেটাও আমাদের দিক থেকে
একটা লক্ষ্য শুধু রাখা আমাদের উচিত। দিক থেকে না, ওই দিক থেকেও যাতে না আসতে পারে সেটাও আমরা ওদিক দেখব। থেকে হ্যাঁ, সেটা ওদিক থেকে অবশ্যই। ওদিক থেকে ওদিক থেকে উলফাত তো ছিল আপনার মনে আছে বেশ কয়েক বছর আগে। হ্যাঁ, হ্যাঁ, উলফাত ছিল, সেটাই, হ্যাঁ? সেটাই। এবং আওয়ামী লীগের আমলে সেই উলফাকে উৎখাত করা হয়েছে বাংলাদেশ থেকে। আবার যাতে ওরা ফিরে না আসে, মাথাচাড়া না দেয়, বাংলাদেশে না আসে, বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারে, সেটা সেটা তাদের দেখার বিষয়। এবং যে বর্ডার এবং আরেকটা যে বর্ডার কিলিং, বর্ডারের মধ্যে আমরা প্রায়ই দেখেছি মানুষ হতাহত হয়েছে। সেটা যাতে না হয় এবং কোনো সমস্যা থাকলে ভবিষ্যতে কোনো সমস্যা, এটা তৃণমূল ক্ষমতায় আসুক বা বিজেপি ক্ষমতায় আসুক, যেটা হবে যে ভবিষ্যতে যে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সেটির সমাধান করা হবে। যদিও এর আগে আমরা সে ধরনের আমরা অনেক সমস্যা মানে অনেক সমস্যা আমরা দেখেছি। ওই সমস্যাগুলো যাতে আবার পুনরাবৃত্তি না হয় সেটি আমরা আশা করছি। সৈয়দ বদিউল হাসান, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে ১৯৯৬ সালে যে গঙ্গার পানি বন্টন চুক্তি হয়েছিল তাতে অন্যতম মানে অগ্রণী ভূমিকা ছিল তৎকালীন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর। তা এবারেও এরকম পানি বন্টন সমস্যা বা অন্য যেকোনো সমস্যার সমাধানে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর কিন্তু একটা ইতিবাচক ভূমিকা থাকতে হবে। না হলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কঠিন। তবে তা তো অবশ্যই যে আমরা যদি তৃণমূল ফিরে আসে ক্ষমতায় আগামী পরশুদিন বোঝা যাবে। তো আমরা আশা করি যে মমতা ব্যানার্জি তিনি এই ধরনের একটা পদক্ষেপ নেবেন। এতদিন তার যে ভূমিকা সেখান থেকে তার সরে আসতে হবে এবং এই যে গঙ্গার পানি চুক্তি যেটা করা হচ্ছে, আপনি জ্যোতি বসুর কথা বললেন, এবং তখন ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া এবং আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এরা মিলে যে চুক্তিটা করেছিলেন, সুন্দর একটা চুক্তি হয়েছিল, ৩০ বছর একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি যাতে আবার আবার পুনরায় করা হয় আমরা সেটা আশা করব। এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে, অন্যান্য নদীর পানি, তিস্তার কথা বিশেষ করে, সেটা আমাদেরকে দেখতে হবে। আর আমাদের দেশের ভেতর থেকে যে আমরা অতীতে দেখেছি যে ওই ইউনূসের আমলে ওই যে হুমকি-টুমকি দেওয়া হতো যে আমরা ভারতে এইটা যে মানে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হতো। আমাদের দেশের ভেতরে এখন যেহেতু আমরা আমাদের দেশে নির্বাচিত সরকার আছে, উস্কানিমূলক বক্তব্য যাতে না হয় এবং যদি আমাদের দেশের ভিতর থেকে কেউ এ ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখেন তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা আশা করছি। যাক, উস্কানিমূলক বক্তব্য ২ দিক থেকেই হয়। ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে এই সীমান্তে যেখানে কাঁটাতার নেই সেখানে সাপ ও কুমির ছেড়ে দেওয়া হবে। মানে এটা তো হচ্ছে একটি রাষ্ট্রের প্রতি খুবই অপমানজনক বক্তব্য। এটা অপমানজনক বক্তব্য এবং এটা যারা ক্ষমতায় থাকেন, এটা কিন্তু তিনি এই ধরনের ব্যক্তি এত উচ্চ ক্ষমতায় আছেন, উচ্চ পদে আছেন, তাদের কাছ থেকে আমরা সেটা আশা করি না। তো এই মন্তব্য তিনি করেছেন। আমরা আশা করব যে ভবিষ্যতে দিল্লিতে থেকে হোক বা কলকাতা থেকে হোক বা গুয়াহাটি থেকে হোক, যেখানে শিলং থেকে হোক, এই ধরনের বক্তব্য আমরা তাদের কাছ থেকে আশা করব না। আর আমরা আমরা যারা বাংলাদেশে আছি যে আমরা সতর্ক থাকব আমাদের মধ্য থেকে এমন উস্কানিমূলক কথাবার্তা, কার্যকলাপ যাতে না হয়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে। আ আরও ৪ টি রাজ্যের নির্বাচন হলো। সেখানে ফলাফল কি হতে পারে তামিলনাড়ু, কেরালা এবং আসাম। আম আ আ আসাম, যে আরো যে ৪ টি রাজ্য আছে, ৪ টি রাজ্যের মধ্যে ৩ টি ধরে নেওয়া হচ্ছে সেখানে বিজেপি আসবে, আসাম সহ। কিন্তু তামিলনাড়ু নিয়ে একটু আছে। তামিলনাড়ুতে নির্বাচনটা কি হবে? যে প্রাক্তন না, কেরালায় বিজেপি আসবে? কেরালায় তো বিজেপি কখনোই আসেনি। হ্যাঁ, কেরালা এন্ড তামিলনাড়ু। এবং তাদের কিন্তু দেখুন এই ইদানিং যে ফোকাসটা এই নির্বাচনে, এই ভারতের যে গণমাধ্যম এবং ভারতের যারা বিশ্লেষক, তাদের ফোকাসটা কিন্তু আ এ ইয়ে কেরালা, আসাম ওদিকে না। ফোকাসটা তাদের হচ্ছে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। তো তামিলনাড়ুটা দেখতে হবে। কেরালা এসে যাবে। কেরালা তো আ আ সবসময় আমাদের যেটা মনে আছে সেই ১৯৫০ এর দশকে কেরালায় পৃথিবীর ১ম কমিউনিস্ট সরকার হয়েছিল নির্বাচিতভাবে। সেটা আমাদের মনে, তো কেরালার ওই পৃথিবীর ১ম ট্র্যাডিশন। মানে বিপ্লবের দেশগুলো বাদে, চীন, রাশিয়া, কিউবা এসব দেশ বাদে। হ্যাঁ, 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 কিন্তু ওই না, ১ম নির্বাচিত কমিউনিস্ট সরকার পৃথিবীতে ওই কেরালাতে ও, এসেছিল। ও নির্বাচিত, হ্যাঁ, নির্বাচিত কমিউনিস্ট সরকার। তো কমিউনিজম এসে কিন্তু এই যে ইএমএস নম্বুদিরিপাদ তিনি ছিলেন মানে কে চিফ কে মিনিস্টার। তার মানে তামিলনাড়ু এবং আসামে আ বিজেপির আবার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে।
তামিলনাড়ু সবসময় কিন্তু স্থানীয় যে ডিএমকের সঙ্গে জোট করেই তারা ক্ষমতায় আসে। অর্থাৎ ওখানে দুটো প্রধান দল আন্না ডিএমকে, ডিএমকে এবং সেখানে আর একটা নতুন দল হয়েছে, যে তার প্রাক্তন আপনার সিনেমার অভিনেতা বিজয়, সেও নাকি বেশ তার আপনার জনপ্রিয়তা আছে, এবং সে তার এই নতুন দল কটা ভোট পাবে, কটা আসন পাবে, এই নিয়ে কিন্তু জল্পনা কল্পনা চলছে তামিলনাড়ুতে। আচ্ছা, আমরা আমরা আশা করব যে জনরায়ের প্রতিফলন ঘটবে এবং জনগণ যে উদ্দেশ্যে অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার এগুলো প্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে প্রতিবেশী যে দুটি রাজ্য ভারতের, পশ্চিমবঙ্গ এবং আসাম, সেখানে যারাই ক্ষমতায় আসুক দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ দুই দেশের সম্পর্ক মানে দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, শুধু সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক নয়। আহ, সৈয়দ বদরুল হাসান, আপনাকে আবারও ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আবারও দেখা হবে। শুভেচ্ছা।